নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা সমর্পণ। 3 বছরের ছেলে ধনাকে রেখে স্ত্রী যখন মারা গেল তখন গগনের বয়স বেশি নয়। সুতরাং অনেকেই গগনকে পুনরায় বিবাহ করতে, অন্তত একটা সাঙা করতেও পরামর্শ দিল। গগনের কিন্তু ধারণা ছিল দ্বিতীয়বার বিবাহ করলেই ছেলে পর হয়ে যায়, তার উপর আর তেমন মমতা থাকে না। এই ধারণার বশে গগন কারো কথায় কর্ণপাত করল না। বিবাহের কথা মনে হলেই সে মাতৃহীন অসহায় শিশুটির মুখের দিকে চাইত। চাইতে চাইতে স্নেহ ও করুণায় তার প্রাণটা এমনই গলে যেত যে বিবাহের কথাটিকে সে মন থেকে সম্পূর্ণ মুছে দিত এবং এই ক্ষুদ্র শিশুটিকে বুকের উপর জড়িয়ে ধরে তাকেই একমাত্র সুখের কেন্দ্র করে নিত। সে ধনাকে খাইয়ে আদর করে ঘুম পাড়িয়ে এমন এক পূর্ণ তৃপ্তি অনুভব করত যে হৃদয়ের কোনোখানেই অতৃপ্তির একটু ছায়াও দেখতে পেত না। কিন্তু একটা বড় গোল বাঁধল মজুরি খাটতে যাবার সময়। ডোমের ছেলে, দিনমজুরিই তার জীবিকা। সুতরাং মজুরি খাটতে যাবার সময় ছেলেটিকে কার কাছে রেখে যাবে তা ভেবে পেত না। যার তার কাছে রেখে যেতেও বিশ্বাস হতো না, ছেলেও থাকত না। অগত্যা গগনকে ছেলে কোলে করেই খাটতে যেতে হতো। সেখানে কাছে বসিয়ে রেখে কাজ করতে হতো। কিন্তু সব দিন গ্রামেই যে মজুরি জুটত তা নয়, ভিন্ন গ্রামে 2-1 মাইল দূরেও খাটতে যেতে হতো। সেদিন গগন ছেলে নিয়ে বড়ই অসুবিধায় পড়ত। মজুরি ছাড়লে দিন চলে না, অথচ ছেলেকে অসহায় অবস্থায় ফেলেও যেতে পারে না। সুতরাং এই মহা সমস্যার মধ্যে পড়ে গগন যখন কোনো দিকেই কুলকিনারা দেখতে পেল না, তখন কিনু সর্দারের মেয়ে সারি এই সমস্যা সাগরের মধ্যে তাকে কুল দেখিয়ে দিল। সে গগনের কোল থেকে ছেলে নিয়ে বলল, ছেলের তরে তোর ভাবনা নেই খড়ুই, তুই যা। যে ছেলেকে কারো কাছে রেখে গগনের মন স্থির হতো না, সেই ছেলেকে সারির কোলে দিয়ে গগন নিশ্চিন্ত মনে কাজে গেল। সারি ওরফে সারদা বিধবা হয়ে অবধি বাপের বাড়িতে ছিল। বাপ ছিল না, মা ছিল। মা ও মেয়ে ধুচুনি চুপড়ি বুনে দিন নির্বাহ করত। ডোমের মেয়ে হলেও সারি দেখতে নিতান্ত মন্দ ছিল না। তার ওপর বয়স তখনও 20 পার হয়নি। সুতরাং ভরা যৌবনে তাকে একটু রূপসীই দেখাত। আর সেই রূপের জন্য সারিরও মনের ভেতর যে একটু গর্ব ছিল না তা নয়। তার চালচলনে, কথায়, বার্তায় অন্তরের প্রচ্ছন্ন গর্বটুকু বেশ স্পষ্টভাবেই ফুটে উঠত। সে যখন ধুচুনি চুপড়ি নিয়ে পাড়ায় বেচতে যেত, তখন পাড়ার ছোঁড়ারা কুটিল কটাক্ষ করত। সারি কিন্তু তাদের সে কটাক্ষকে সম্পূর্ণ উপেক্ষা করে এমনই গম্ভীরভাবে সদর্প পদক্ষেপে তাদের সম্মুখ দিয়ে চলে যেত। তারা কিন্তু জানত না সারির এই সদম্ভ বিজয় গৌরবেরও একটা পরাজয় স্থান ছিল। সে পরাজয় হতো গগনের কাছে। গগনের গভীর উদাস দৃষ্টির সামনে সারির এই দম্ভ যেন সম্পূর্ণ ব্যাহত হয়ে লজ্জায় অপমানে মুষড়ে যেত। সারি নিজের রূপ, যৌবন, গর্ব সকল দিয়ে গগনের এই উদাস ভাবটাকে পদানত করবার চেষ্টা করেছিল। কিন্তু তার সে চেষ্টা প্রত্যাখ্যানের একটা গভীর বেদনা নিয়ে ফিরে এসেছিল। অনেকেই ভেবেছিল, সারির মাও ঠিক করেছিল, গগন সারিকে সাঙা করবে। কিন্তু গগন কোনো কথাই তুলল না। অগত্যা সারির মা নিজেই প্রকারান্তরে গগনের কাছে কথাটা পারল। গগন কিন্তু তাতে এমন একটু আগ্রহ দেখালো না যাতে সারির মা তার উপর একটু নির্ভর করতে পারে। এদিকে সারির পাণিপ্রার্থীরও অভাব ছিল না। সারির মা তাদের সঙ্গে কানাঘুষো করতে লাগল। সারি কিন্তু সেই কানাঘুষোয় আদৌ যোগ দিল না। সে ধনার ভার নিয়ে গগনকে একটা মস্ত অসুবিধার দায় থেকে মুক্তি দিল। এতে একটা গোল বাঁধল।
ধনাকে নিয়ে শাড়ি এতই ব্যতিব্যস্ত হয়ে পড়ল যে সারা দিনে একটা চুপড়ি বুনবারও অবসর তার রইল না। শাড়ির মা এতে খুব রাগ করত এবং রেগে মেয়েকে এমন সব কড়া কড়া কথা শুনিয়ে দিত যা শাড়ির পক্ষে নিতান্ত অসহ্য হলেও শাড়ি তার নীরবে সহ্য করে নিত। ক্রমে এমন হলো যে শুধু ভিন্ন গ্রামে নয়, গ্রামে কাজ করতে যাবার সময়ও গগন ধনাকে শাড়ির কাছে রেখে যেত। ধনাও শাড়িকে ছেড়ে তার সঙ্গে যেতে চাইত না। সন্ধ্যার সময় গগন তাকে নিতে এলে ধনা বাপের কাছে যেতে অনেক আপত্তি প্রকাশ করত। গগন অনেক রকমে ভুলিয়ে ছেলেকে ঘরে আনত। যেদিন ভুলত না সেদিন ধনা শাড়ির কাছেই থেকে যেত। ঘড়ুই, কেন শাড়ি? আমি কি তোর ছেলে বইবার কেনা বাদি? না। তবে তুই যে নিত্যি আমার কাছে ছেলে গতিয়ে দিয়ে যাস। গগন কোনো উত্তর দিল না। শাড়ি বলল, আমি তো ছেলে রাখতে পারবো না। গগন উত্তর দিল, আচ্ছা। শাড়ি একটু রেগে চোখ মুখ ঘুরিয়ে বলল, তোর ছেলে দেখলে তো আমার দিন চলবে না, আমাকে পেটের ভাবনা ভাবতে হয়। গগন বলল, তা হয়। ভ্রুকুটি করে শাড়ি বলল, হয়তো কোন লজ্জায় ছেলে গতিয়ে দিয়ে যাস। গগন খুব সহজ শান্ত স্বরে উত্তর দিল, আর দেব না। শাড়ি কিন্তু এমন উত্তর শোনবার আদৌ প্রত্যাশা করেনি। সে ধনাকে খুব ভালোবাসে, তার কাছে না রাখলে আর কার কাছে রেখে যাবে, আর কে ধনাকে তার মতো যত্ন করবে, এমনই মোলায়েম উত্তর শোনবার জন্যই সে আশা করেছিল। কিন্তু গগন যখন তেমন উত্তরের কাছ দিয়েও গেল না এবং ধনার পক্ষে সে যে এতটুকু প্রয়োজনীয় এমন কোনো একটা কথাও বলল না, এবং তার পরিবর্তে গগন যেমন উত্তর দিল তা শাড়ির পক্ষে নিতান্তই অপমানজনক। সুতরাং সে খুবই রেগে উঠল এবং খুব চড়া গলায় বলল, না দিয়ে গেলি আমার কি? তোর ছেলের পিছনে ছোটাছুটি করলে আমার 4টে হাত বেরোতো না? লাভের মধ্যে সারাদিনের 2 পয়সার কাজ করবারও সময় পাইনে। খবরদার, কাল সকালে যদি ছেলে দিতে যাবি তবে তোরই একদিন কি আমারই একদিন। শাড়ি রেগে জোরে জোরে পা ফেলে চলে গেল। গগন ধনাকে কোলে নিয়ে চুপ করে বসে রইল। সকালে শাড়ি দেখল ধনাকে কোলে নিয়ে গগন কাজে যাচ্ছে। ধনা যেতে আপত্তি প্রকাশ করছে এবং কোল থেকে ঝুঁকে পড়ে অদূরবর্তিনী শাড়ির দিকে কচি হাতখানি বারবার প্রসারিত করে দিচ্ছে। গগন তাকে দুহাতে শক্ত করে জড়িয়ে দ্রুত পদে অগ্রসর হচ্ছে। শাড়ি দাঁতে ঠোঁট চেপে সেখান থেকে সরে গেল। সেদিন শাড়ি খুব মনোযোগের সঙ্গে কাজ করলেও সমস্ত দিনে যখন একটা ধুচুনিও গড়ে শেষ করতে পারল না, তখন মা বলল, হ্যাঁলা, আজ তোর হয়েছে কি? একটা ধুচুনি নিয়েই যে বুড়ো হলি। শাড়ি মায়ের মুখের ওপর তীব্র কটাক্ষ নিক্ষেপ করল এবং অসম্পূর্ণ ধুচুনিটা মায়ের কোলের কাছে ছুঁড়ে দিয়ে রাগে গড়গড় করতে করতে উঠে গেল। মা তখন আপন মনে কন্যা যে কেমন করে অন্ন সংস্থান করবে প্রকাশ্যভাবে তারই চিন্তায় ব্যাপৃত হল। পরদিন সন্ধ্যার সময় গগন গিয়ে ডাকল, এই শাড়ি। শাড়ি কেরোসিনের ডিবায় নতুন পোলতে পড়াচ্ছিল। সে খুব গম্ভীরভাবে উত্তর দিল, কি? এই ধনার বড্ড জ্বর হয়েছে। চমকিতভাবে মাথা তুলে শাড়ি জিজ্ঞাসা করল, কখন জ্বর এলো? এই কাল রাত্রিরে একটু জ্বর হয়েছিল। আজ রায়দের ঘর বাঁধতে গিয়েছিলাম, সারাদিন ভিজে মেঝেটার ওপর পড়েছিল। শাড়ি তীব্র তিরস্কারের স্বরে বলল, রোগা ছেলে, সারাদিন ভিজে মেঝের ওপর ফেলে রেখেছিলি? ঘাড়ে হাত বুলোতে বুলোতে গগন উত্তর দিল, এই কাজেই। কিন্তু আজ বিকেল থেকে জ্বরটা বড্ড তোড়ে এসেছে, আর যেন বেহুঁশ হয়ে পড়ে আছে। শাড়ি ক্রুদ্ধা ব্যাঘ্রীর ন্যায় জ্বলন্ত চোখ দুটো গগনের উপর স্থাপন করল। গগন বলল, একবার যাবি শাড়ি? দৃষ্টিটা ফিরিয়ে নিয়ে শাড়ি উত্তর করল, না। একটু আমতা আমতা করে গগন বলল,
একবার গেলে ভালো হতো। ভারী গলায় শাড়ি বলল, আমার সময় নেই। গগন মাথা হেঁট করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, এই ছেলেটা জ্বরের দমকে থেকে থেকে চমকে উঠছে আর তোকে ডাকছে। শাড়ি ধর্মর করে উঠে দাঁড়ালো এবং ক্রোধে গর্জন করে বলল, তোর ছেলে আমাকে কেন ডাকে বলতো? আমি কি তোদের বাঁধি জাগরানি? মৃদুস্বরে গগন বলল, তুই তাকে খুব ভালোবাসিস। ক্রোধরুদ্ধ কণ্ঠে চিৎকার করে শাড়ি বলল, আমি একটুও ভালোবাসি না। পরের ছেলেকে ভালোবাসতে যাব কেন? আমি যদি ভালোবাসতাম তাহলে তো তুই। শাড়ি আর বলতে পারল না। ক্রোধ ও অভিমানের উচ্ছ্বাসে গলাটা যেন চেপে ধরল। গগন চুপ করে দাঁড়িয়ে রইল। শাড়ি তার মুখের উপর ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপ করে বলল, রোগা ছেলেটাকে একা ফেলে দাঁড়িয়ে রইলি যে? আমি যেতে পারবো না, যাব না। গগন মাথা নিচু করে চলে গেল। শাড়ি ধপ করে বসে পড়ল এবং দাঁতে দাঁত চেপে ডিবে পলতে পড়াতে লাগল। ছিটে বেড়ার ছোট ঘর, কত খড়ে কত তালপাতায় ছাওয়া। বর্ষার জলে তালপাতা পচে গিয়েছিল। দরজার ছেঁচা বাঁশের আগরটা ঘুণে জেরে ফেলেছিল। ঘরের ভেতর কেরোসিনের একটি ছোট ডিবে মিটমিট করে জ্বলছিল। তারই পাশে একখানা ছেঁড়া ময়লা কাঁথায় জ্বরের ঘোরে বেহুঁশ হয়ে ধনা পড়েছিল। মাথার কাছে গগন ছেলের মুখের উপর শঙ্কাকম্পিত দৃষ্টি স্থাপন করে নিষ্পন্দভাবে বসেছিল। ধনা একবার চমকে উঠল। গগন ডাকল, ধনা, ধনা। ধনা আরক্ত দৃষ্টি ঊর্ধ্বে স্থাপন করে চিৎকার করে ডাকল, শাড়ি, শাড়ি, শাড়ি। ডেকেই সে চক্ষু নিমিলিত করে পুনরায় সংজ্ঞাহীন হয়ে পড়ল। গগন একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তার মাথার উপর হাত রাখল। স্তব্ধ ভগ্ন কুটিরে শুধু কেরোসিনের ডিবেটা ধূম উদ্গীরণ করতে লাগল। ঘরোই উচ্চ আহ্বানের সঙ্গে সঙ্গে বাঁশের আগরটা জোরে ঠেলে শাড়ি ঘরে ঢুকল এবং কোনো দিকে না চেয়েই একেবারে ধনার বিছানায় গিয়ে বসল। তারপর উপুর হয়ে পড়ে ধনার মুখের উপর মুখ রেখে উচ্চ করুণ কণ্ঠে ডাকল, ধনা, ধনু। ধনা চমকে উঠল। চোখ মিলে ক্ষীণ স্বরে উত্তর দিল, এই যে আমি ধনু। শাড়ি তাকে তুলে কোলে শোয়ালো। তারপর গগনের দিকে ফিরে তিরস্কারপূর্ণ স্বরে বলল, ডাক্তার এসেছিল? গগন মাথা চুলকোতে চুলকোতে উত্তর দিল, না। শাড়ি তীব্র দৃষ্টিতে গগনের মুখের দিকে চেয়ে রইল। তারপর কর্কশ কণ্ঠে বলল, শিগগির ঠাকুর মশাইকে ডেকে আন। ঠাকুরমশাই বা গোপাল ঠাকুর হাতুড়ে ডাক্তার হলেও গ্রামের মধ্যে, বিশেষত নিম্ন দরিদ্র শ্রেণীর ভেতর তার খুব পসার প্রতিপত্তি ছিল। ভিজিটের কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। 8 আনা 1 টাকা যে যা দিতে পারত তাই নিয়ে চিকিৎসা করতেন। ওষুধের মূল্য তেমন বেশি ছিল না। 8 আনা দামের মিক্সচারের শিশিতে তিনি 4 আনা নিতেন। তাই বলে তার ওষুধ যে মন্দ ছিল তা নয়। লোকে বলতো, ঠাকুরমশায়ের ওষুধ ডাকলে ডাক শোনে। গগন ব্যস্তভাবে উঠে লাঠি গাছটা নিয়ে ঠাকুরমশাইকে ডাকতে ছুটল। শাড়ি ধনাকে কোলে নিয়ে চুপ করে বসে রইল এবং গগনের প্রত্যাগমন প্রত্যাশায় বারবার দরজার দিকে চাইতে লাগল। খানিক পরে গগনের পায়ের শব্দ পেয়ে শাড়ির মুখখানা আশায় উৎফুল্ল হয়ে উঠল। কিন্তু গগন দ্বারে দাঁড়িয়ে যখন ম্লান মুখে জানালো যে সে ঠাকুরমশায়ের দেখা পায়নি, তিনি সন্ধ্যার আগে মেয়ের বাড়ি গেছেন, তখন শাড়ির মুখখানায় কে যেন কালি মেরে দিল। সে একটু চুপ করে থেকে ঝংকার দিয়ে বলে উঠল, তুই মেয়ে মানুষের অধম। ঠাকুর মশাই ঘরে নেই বলে ছেলেটার চিকিৎসা হবে না? গণেশ বাবুকে কেন ডেকে আনলি না? কথাটা যে গগনের মনে ওঠেনি এমন নয়, কিন্তু গণেশবাবুকে ডাকা যে কতটা দুঃসাধ্য তা সে জানত। গণেশবাবু পাশ করা ডাক্তার। গ্রামে 1 টাকা ভিজিট নিলেও
রাত্রিতে তিনি 2 টাকার ভিজিটের কম কিছুতেই আসবেন না। দরিদ্রের কাতর ক্রন্দনেও তার নিয়মের অন্যথা হবে না। জানত বলেই সে তাকে ডাকতে সাহস করেনি, এবং শাড়ির তিরস্কার শুনেও সে নীরবে দাঁড়িয়ে রইল। শাড়ি তখন খুব রাগ করে বলল, দাঁড়িয়ে রইলি যে, ছুটে যা। গগন ধীরে ধীরে কুলুঙ্গির কাছে গিয়ে একটি ছোট মাটির ভাঁড় পাড়ল এবং তার ভেতরকার পয়সাগুলি মাটিতে ঢেলে গুনতে বসল। 1 বার, 2 বার, 3 বার গুনে পয়সাগুলি আবার ভাঁড়ে তুলল এবং পয়সা সমেত ভাঁড়টি কুলুঙ্গিতে রেখে চুপ করে দাঁড়িয়ে রইল। শাড়ি জিজ্ঞাসা করল, দাঁড়িয়ে রইলি যে? গগন বলল, মোটে 7 আনা আছে। 2 একটা টাকা নিয়েও ঘর করিস নে? শাড়ির 2 হাতে 4 গাছা করে 8 গাছা রূপোর চুড়ি ছিল। সে 1 গাছা করে রেখে বাকি 6 গাছা চুড়ি তাড়াতাড়ি খুলে ফেলল এবং সেগুলো গগনের দিকে ছুঁড়ে দিয়ে বলল, যা। গগন কিন্তু গেল না। সে বিস্ময় বিহ্বল দৃষ্টিতে চুড়িগুলোর দিকে চেয়ে মাথা চুলকোতে লাগল। শাড়ি তার ভাব দেখে ব্যাকুলভাবে বলে উঠল, তোর পায়ে পড়ে ঘরে তুই ছুটে যা, ছেলেটা যে যায়। গগন চঞ্চল দৃষ্টিতে একবার শাড়ির মুখের দিকে আর একবার রুগ্ন পুত্রের মুখের দিকে চেয়ে চুড়িগুলো নিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। 5 দিন 5 রাত্রি ধনার মাথার শিয়রে বসে থেকে শাড়ি যখন ধনাকে হেসে কথা বলতে এবং উঠে বসতে দেখল, তখন সে তার শয্যা ত্যাগ করে উঠে দাঁড়াল এবং গগনকে লক্ষ্য করে তীব্র তিরস্কারের স্বরে বলল, পারিস তো কালী ছেলেটাকে কারো ভিজে মাটিতে শুয়ে রাখিস। উত্তরের অপেক্ষা না করেই শাড়ি দ্রুত পদে চলে গেল। গোপাল মাঝি এসে বলল, শাড়ির মা, যদি 10 কুটুমের খবর রাখতে হয় তাহলে মেয়েটাকে একটু নজরে রাখো। শাড়ির মা আক্ষেপ করে বলল, মেয়েটাকে নিয়ে আমি যে কি করি তা তো ভেবে পাই না। বললেও কথা শোনে না। এই দেখো না, এক জায়গায় 5 রাত্রির কাটিয়ে এলো। সেই জন্যেই তো বলছি, শেষে 10 জনে 10 কথা বললে সেটা আমাদেরই গায়ে লাগবে। তুমি তো পর নও, আপন মামা তো ভের জ্যাঠু তো শালি। তা তো বটেই ভাই, আপনার লোক হলেই বলতে হয়, আর অপরকেই বা বলতে হবে কেন? নিজের কথা নিজেই বলছি। সমস্ত বয়সে এগুলো কি ভালো? দেখো না, গগনার ছেলেটাকে নিয়ে সারা দিনটা কাটাবে। কাজ করলে 4 ঘন্টা পয়সার তো কাজ হয়, পেট তো চলে। ঠিক কথাই তো। এমন করলে লোকেই বা বলবে কি? তুমি এক কাজ করো শাড়ির মা, মেয়েটার সাঙা দিয়ে দাও। আমারও তো তাই ইচ্ছে। মনে করেছিলাম গগনার সঙ্গে সাঙা দেব, কিন্তু ও তো তাতে রাজি নয়। ওর রাজি হবারই বা দরকার কি? পরকে দিয়ে ছেলে মানুষ করে নিচ্ছে, কিছুতে তো আটকাচ্ছে না। কেন সাঙা করবে? সাঙাই যদি দাও, ছেলের অভাব কি? চক্করপুরে আমার শালার ছেলে বীরু, ছেলে তো নয়, যেন একটা অসুর। বেতের কাজে রোজ 10 ঘন্টা পয়সা ঘরে আনে। বলো তো আমি কথা কই? শাড়ির মা এতে সম্মতি দিল, কিন্তু বয়স্থা মেয়ের সাঙায় শুধু তার মতই যথেষ্ট নয়, মেয়েরও সম্মতির দরকার। সুতরাং সে শাড়িকে ডেকে গোপালের সামনেই তার মত জিজ্ঞাসা করল। শাড়ি কিন্তু কোনো মতামত প্রকাশ করল না। গোপাল তাকে সাঙার প্রয়োজনীয়তা বেশ করে বুঝিয়ে দিল। শাড়ি চুপ করে দাঁড়িয়ে তার কথা শুনল। কথা শেষ হলে নিরুত্তরে ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করল। শাড়ির মা তখন গোপালকে অনুরোধ করল, ওর মত আছে, তুমি চেষ্টা করে দেখো ভাই মাঝি, যাতে এইটি হয় তা তোমাকেই করতে হবে। গোপাল তাকে আশ্বাস দিয়ে চলে গেল। পরদিন সকালে গগন ধনাকে দিতে এলে শাড়ি ছেলে তো নিলই না, অধিকন্তু রেগে গগনকে তিরস্কার করে বলল, কেন বল দেখি ছেলে দিতে আসিস?
আমি কি তোর ছেলে দেখবার বাঁধি? নিজে মানুষ করতে না পারিস সাঙ্গা কর, সে ক্ষমতা না থাকে ছেলে বিলিয়ে দে। গগন অবনত মুখে ছেলে কোলে নিয়ে চলে এলো। মেয়ের কথা শুনে মা সহর্ষে বলল, এই দেখ দেখি, একদিনে তোর বুদ্ধি হয়েছে। পরের ছেলে নিয়ে কেন এত? এখন চুরিগুলো আদায়ের চেষ্টা দেখ। পরদিন গগন ছেলে কোলে নিয়ে যখন কাজে যাচ্ছিল, তখন ক্ষুধার্ত বাজ যেমন মাতার পক্ষাবরণ থেকে পক্ষী শাবককে ছোঁ মেরে নেয়, তেমনইভাবে হঠাৎ কোথা থেকে শাড়ি এসে গগনের কোল থেকে ছেলেটাকে ছিনিয়ে নিল। গগন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। শাড়ি তার মুখের ওপর ক্রুদ্ধ দৃষ্টি স্থাপন করে রোষক্ষুব্ধ কণ্ঠে বলল, মরতে হয় নিজে মরবি, ছেলেটাকে কেন মারিস বল দেখি? ওর মা নেই বলে কি ওকে খুন করবি? ধনাকে নিয়ে শাড়ি চলে গেল। গগন কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে প্রস্থান করল। ধনার অসুখের পর থেকেই গগন বুঝতে পেরেছিল, যে ছেলের ওপর মমতা প্রযুক্ত সে পুনরায় বিবাহে অনিচ্ছুক, সেই ছেলেকে মানুষ করবার জন্যই বিবাহের প্রয়োজন। সেই সঙ্গে গগন এটাও ভেবেছিল যে এ করতে হলে শাড়িকেই সাঙ্গা করা উচিত। সে কদিন থেকেই কথাটা নিজের মনেই তোলপাড় করছিল। সেদিন সন্ধ্যার সময় গগন ধনাকে আনতে গেলে শাড়ি খুব তিরস্কার করে বলল, ছেলেটার কি দশা করেছিস? এই সেদিন মরা বাঁচল না, এখন ওকে কত সাবধান সতর্কে রাখতে হবে। গগন বলল, হ্যাঁ দেখছি শাড়ি, একটা মেয়ে মানুষ না হলে আর ঘর চলে না। অচলটাই বা হলো কিসে? আমার অচল না হলেও ছেলেটা চলে না। ও, ছেলে মানুষ করবার তরেই বুঝি সাঙ্গা করতে চাস? হ্যাঁ কাজেই। শাড়ি মুখখানা ভার করে বলল, তার চেয়ে এক কাজ কর, ছেলেটাকে বিলিয়ে দে। কে নেবে? আমি নেব, দিবি? হ্যাঁ আমারও তো তাই ইচ্ছে, তোকেই ওর ভার দিয়ে নিশ্চিন্তি হই। বলেই গগন শাড়ির মুখের উপর সহাস্য মৃদু কটাক্ষ নিক্ষেপ করল। কিন্তু শাড়ির মুখে এক অসাধারণ গাম্ভীর্য দেখে চমকে উঠল। শাড়ি নিঃশব্দে ধনাকে তার কোলে দিয়ে চলে গেল। গগন ভাবতে ভাবতে ঘরে ফিরল। মা মেয়েকে জিজ্ঞাসা করল, হ্যালা, গগন কি বলছিল? ও সাঙ্গা করবে? গম্ভীরভাবে শাড়ি উত্তর দিল, হ্যাঁ। মা ঈষৎ উৎফুল্লভাবে বলল, বেশ তো, তা যদি করে? বাধা দিয়ে শাড়ি জিজ্ঞাসা করল, তাহলে কি হবে? তাহলে আমার আর চক্করপুরে যাবার দরকার কি? কেন বলো দেখি? কেন আবার কিলো? পাড়ার ঘরে চোখের সামনে থাকবি। আমারই আর কটা বেটা পুত্তুর আছে, এই তো বয়স, মুখে জল দেবার কেউ নেই। তোমার মুখে জল দেবার তরে আর একজনের ছেলে মানুষ করবার বাঁধি হতে বলো নাকি? ও মা, তা তুই কোন আর ছেলে মানুষ করছিস না? গম্ভীরভাবে শাড়ি উত্তর দিল, সে কথা আলাদা। বিস্ময়পূর্ণ দৃষ্টিতে মেয়ের মুখের দিকে চেয়ে মা বলল, তাহলে গগনকে তোর পছন্দ নয়? স্বরে জোর দিয়ে শাড়ি বলল, না। মেয়ের কথা শুনে মায়ের বিস্ময়ের সীমা রইল না, কেননা সে জানত গগনকে শাড়ি ভালোবাসে। যেদিন থেকে গগনের বউ মারা গেছে, সেই দিন থেকেই শাড়ি যেন গগনের উপর ভালোবাসার একটা প্রবল আগ্রহ নিয়ে খুব আকুলভাবেই দিন কাটাচ্ছে। তার ছেলেটাকে নিয়ে মানুষ করছে, তার একটু অসুবিধা দেখলেই ছুটে গিয়ে সেই অসুবিধাটুকু দূর করে দিচ্ছে। আজ শাড়ি সেই গগনকে সাঙ্গা করতে অসম্মত শুনে বুড়ি আশ্চর্যান্বিত হয়ে পড়ল। আসল কথা, গগনকে সাঙ্গা করবার ইচ্ছা যে শাড়ির ছিল না তা নয়, বরং সেজন্য তার প্রাণের ভেতরে বেশ একটু আগ্রহ ছিল। আর সেই আগ্রহটুকুই যে তাকে প্রথমে ধনার পরিচর্যায় নিযুক্ত করেছিল, এও তার অজ্ঞাত ছিল না। এই ছেলেটিই গগনের সর্বস্ব, সুতরাং এই সর্বস্বটুকুকে রক্ষা করবার জন্যই সে এতটা আকুলতা প্রকাশ করত। কিন্তু একদিন গগনের একটা কথা তার প্রাণে এমন খোঁচার মতো বিঁধল যে তার চিত্তটা গগনের উপর বিরূপ হয়ে উঠল।
গগন যেদিন স্পষ্টভাবে তার কাছে প্রকাশ করল যে শুধু ছেলেটাকে মানুষ করবার জন্যই সে শাড়িকে বিবাহ করতে প্রস্তুত, সেদিন ভালোবাসার অপমান তীব্র অভিমানের আকারে তার সমগ্র হৃদয়টাকে অধিকার করে বসল। ছি ছি, এটা কি তার ভালোবাসার প্রতিদান? তার জন্য গগন তাকে চায় না, শুধু ছেলেটার খাতিরে চায়। শাড়ি এতটা অপমান মাথা পেতে নেবে? ধিক তাকে। ক্রোধে আত্মহারা হয়ে শাড়ি স্থির করল প্রাণ থাকতে গগনের ঘরে যাবে না। মা মেয়েকে আরো 2-4 বার বোঝালো, কিন্তু মেয়ে যখন কিছুতেই বুঝল না, অধিকন্তু গগনের কথা তুললেই সে রেগে উঠতে লাগল, তখন সে অগত্যা চক্করপুরেই সাঙার কথাবার্তা স্থির করে ফেলল। গগনের কানেও কথাটা গেল। শুনে সে যেন বজ্রাহত হয়ে পড়ল। সে একদিন শাড়িকে জিজ্ঞাসা করল, এই তোর সাঙ্গা হবে শাড়ি? কথাটা জিজ্ঞাসা করতেও গগনের গলা যেন বেঁধে যেতে লাগল। শাড়িও যে তার এই ভাবটুকু লক্ষ্য করতে পারল না এমন নয়, কিন্তু এতে সে যেন প্রতিহিংসা প্রবৃত্তির চরিতার্থতার আনন্দ অনুভব করল। মুখে জোর করে হাসি এনে উত্তর দিল, হ্যাঁ হবে। গগন আর কিছু বলল না, শুধু শাড়ির মুখের উপর বিষাদ করুণ দৃষ্টি নিক্ষেপ করে ধীরে ধীরে চলে গেল। শাড়ি তার দিকে চেয়ে রইল। তোর জ্বর হয়েছে খড়ুই? কদিন? আজ 5 দিন। আমাকে তো কই একদিনও বলিসনি। বলে কি হবে? শাড়ি অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলল, কি হবে? আমি কি তোর এতই পর? গগন কোনো উত্তর করল না, শুধু একটু হাসল। শাড়ি জিজ্ঞাসা করল, ওষুধ খাচ্ছিস? না। শাড়ি স্তব্ধ দৃষ্টিতে গগনের মুখের দিকে চেয়ে রইল। একটু পরে গগন জিজ্ঞাসা করল, এই কবে কবে তোর? গগন কথাটা যেন শেষ করতে পারল না। শাড়ি রুক্ষ কণ্ঠে উত্তর দিল, আমার কি সাঙা? পরশু। গগন পাশ ফিরে শুল। ধীরে ধীরে বলল, এই একটা কথা তোর মনে আছে? কি কথা? ধনাকে তুই নিবি বলেছিলি। বলেছিলাম। এই কথাটা রাখিস, ওকে তোর হাতেই বিলিয়ে দিয়ে গেলাম। তুই কোথায় যাবি? ম্লান হাসি হেসে গগন বলল, তা জানি না, 1 ঘড়া জল তুলে দিয়ে যা। আমার বয়ে গেছে। বলে শাড়ি এক প্রকার ছুটে চলে গেল। বিকালে শাড়ি এসে দেখল গগনের অবস্থা আরো খারাপ হয়েছে। গলার ভেতর একটা ঘড় ঘড় শব্দ হচ্ছে, কথাগুলো যেন জড়িয়ে আসছে। শাড়ি ছুটে গিয়ে ঠাকুরমশাইকে ডেকে আনল। ঠাকুরমশাই এসে নাড়ি টিপলেন, বুকে চোং বসিয়ে রোগ পরীক্ষা করলেন। তারপর মুখ বেঁকিয়ে বললেন, ডাবল নিউমোনিয়া, সন্নিপাতে ঘিরে ধরেছে। ঠাকুরমশাই ওষুধ দিয়ে গেলেন। শাড়ি সমস্ত রাত্রি জেগে গগনকে ওষুধ খাওয়ালো। শেষ রাত্রিতে ওষুধ চোয়াল বেয়ে গড়িয়ে পড়ল। সকালে 2-1 প্রতিবেশী এসে জুটল। ঠাকুরমশাই হাত দেখে বললেন, 2:30 প্রহর। ধনাকে কোলে নিয়ে শাড়ি শুষ্ক দৃষ্টিতে গগনের মুখের দিকে চেয়ে রইল। বেলা বাড়বার সঙ্গে সঙ্গে গগনের অস্থিরতা বাড়তে লাগল। শাড়ির মা এসে মেয়েকে তিরস্কার করে বলল, আচ্ছা শাড়ি, কাল যেমনই হোক তোর একটা শুভ কাজ, আর আজ তুই মরা কোলে করে বসে আছিস। কথাটা বুঝি মৃত্যুর দ্বার প্রান্তে দণ্ডায়মান গগনের কানে গেল। কোটরগত নিষ্প্রভ চোখ দুটো তুলে সে শাড়ির মুখের দিকে চাইল। শাড়ি দাঁতে দাঁত চেপে আর একটু কাজ ঘেঁষে বসল এবং গগনের অবসন্ন হাতখানা নিজের হাতের উপর নিয়ে স্থির উচ্চকণ্ঠে বলল, ধর্মসাক্ষী খড়ুই, তোর সঙ্গে আজ আমার সাঙা হয়ে গেল। আজ থেকে ধনা আমার সতীন বউ।
গগনের পাণ্ডুর অধরপ্রান্ত মৃদু হাস্যরেখায় রঞ্জিত হল। সমাগত প্রতিবেশীরা বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল। তাদের সেই স্তব্ধতার মধ্যে গগন অন্তিম শ্বাস গ্রহণ করল। হাতে চুড়ি দুগাছা খুলে ফেলে শাড়ি আর্তনাদ করে গগনের বুকের ওপর লুটিয়ে পড়ল।